হাসনাত আব্দুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আরাফাত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল, আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। জুলাই আগস্টে যে ঘটনাগুলি ঘটেছে সে সময় আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ছিল এবং তার ফলে সরকারে থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে এবং প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার তখন জুডিশিয়াল কমিটি করে সেগুলো তদন্ত করতে চেয়েছিল, প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে চেয়েছিল এবং যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কেউ বলে 2000, অথচ ইউনূসের সরকারের হেলথ মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী 858 জন তারা এখন পর্যন্ত পেয়েছে যারা জুলাই আগস্টে তারা যেটা বলতে যাচ্ছে যে মৃত্যুবরণ করেছে। অথচ এই লিস্টের মধ্যে দেখা গেছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েল, তার নামও আছে। অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে। তো এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করেছিল কারা? তাহলে এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে, সেই ক্ষমাটা কাদের কাছে যাবে? যারা 1971 সালে 30 লক্ষ শহীদের যে গণহত্যাকারী তাদের সাথে বসে আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছে, তাদের কাছে চাইবে? কাদের কাছে ক্ষমা চাইবে? যারা 2 লক্ষের উপরের নারীর সম্ভ্রম নেয়ার জন্য দায়ী, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ যারা এদের স্বাধীন করেছে তারা ক্ষমা চাইবে? এই রাজাকারদের সাথে যারা উঠছে বসছে এবং যারা গাঁটছড়া বেঁধেছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে? যারা আসল গণহত্যাকারী তাদের কাছে? যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দিতে চায় তাদের কাছে? যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায় তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে? আমি যদি বলি যে আওয়ামী লীগের গত 15 বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা, ভুলভ্রান্তি যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে, তো আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে, তো তাহলে কাদের কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ? 1996 সালে 15 ফেব্রুয়ারিতে বিএনপি এক দলীয় একটি নির্বাচন করেছেন। তারপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে 2006 এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে চেয়েছে না, যার ফলে 111 এর মতন সরকার ক্ষমতা এসেছিল। তো বিএনপি যখনই সুযোগ পেয়েছে নির্বাচন চুরি করতে চেয়েছিল। তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে? বিএনপি সবার প্রথম র্যাব গঠন করে অপারেশন ক্লিন হার্টের নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবে? সো যারা, এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি, দখলবাজি এগুলো করছে সেগুলো দেখা যাচ্ছে। তো যারা ভোট চোর, যারা 21 আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে, যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে, যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে, যারা 1971 সালের 30 লক্ষ শহীদের হত্যার পিছনে, গণহত্যার পিছনে দায়ী, এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে কেন? আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে গত 15.5 বছর। আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগকে দোষী করা হয়, তার কোন দোষটা এই দলগুলোর মধ্যে নাই বা তারা কখনো করেনি বা বহুগুণে করেনি? তাহলে আজকে ক্ষমার চাওয়ার প্রসঙ্গ কেন আসছে? হ্যাঁ, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে তার একটি ঐতিহ্য আছে, এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে। আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে। আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না, আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি, আওয়ামী লীগ রাজাকারীর মাধ্যমে টিকে থাকেনি। কাজেই পাকিস্তান পাক হানাদার বাহিনী পদলেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না। কাজে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে, যার জন্ম এবং বেড়ে ওঠা জনগণের মধ্য দিয়ে। কাজে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে। আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে যাবে। জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া এবং তার অনুযোগ, তার অভিযোগ, তার অভিমান, তার ক্ষোভ, রাগ, ক্ষমা প্রার্থনা সবকিছু জনগণের কাছে। কিন্তু এই যে অ্যালায়েন্স আজকে যারা বারবার ক্ষমা চাওয়ার কথা বলছে, এরা তো সবাই এদের অতীতে ভোট চুরি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন
এদের সবার গণহত্যার সাথে সংযোগ, এই সবকিছুর সাথে তো এরা সবসময় যুক্ত ছিল। এই খুনি ভোটচোর এদের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে কেন? এই ধরনের তামাশা করা থাকে, বিরত থাকুন। একটা নির্বাচন হোক, বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করে সেই সৎ সাহস থাকলে আজকে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন হলে আওয়ামী লীগ তার ক্ষমা চাবে, কিন্তু এই চোরদের কাছে, এই খুনিদের কাছে, এই ডাকাতদের কাছে, যারা 21শে আগস্টে বোমা হামলা করেছে, জঙ্গিবাদে উত্থান ঘটিয়েছে, বিচার বহির্ভূত হত্যা করে প্রচুর মানুষকে হত্যা করেছে র্যাব সৃষ্টির মধ্য দিয়ে, 71-এ যারা গণহত্যা করেছে, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ এগুলো করেছে, এবং যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, এদের কাছে, এই জোট এবং এই অ্যালায়েন্সের কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে। ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই, হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চিপে রেখেছে, এটা আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজেকে অ্যাসাইন করেছে, ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ মুহিউদ্দিন এটা ভুল করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। 5 জনের কথা কি বলেছে? 5 জনের কথা কি বলেছে? না, আমি কোন সাংবাদিক আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? খালেদ ভাই, আপনি কি বলেছেন? খালেদ ভাই, পুরো প্রক্রিয়া, অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই, এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনোলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমারে যদি আপনি জানতে চান আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি বলতে পারেন না যে জনাব আব্দুল্লাহ, দেখেন আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি। সাংবাদিকতা দুই রকম। আমি বলি আমাকে কথা বলতে দিন। হ্যাঁ, বলেন, শেষ করে আমাকে বললেন। কারণ খালেদ ভাই, আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, এর সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে। আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারেক জিয়াকে কিভাবে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21শে আগস্ট কিভাবে রিপোর্ট করা হয়েছে। আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমরা অনুষ্ঠানটা আগাই। আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরান নাই, কিন্তু আমি অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে 2 ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দেই, এটা আমার মত, এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিয়েছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে, এখন আমি এটা চেষ্টা করতেছি, আপনি তো এখানে আসছেনই। আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই, কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই। সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কিনা, এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে? ওকে, আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না, কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয়। আমরা এই যে 158 জন সমন্বয়ক রয়েছে, আমরা তাদের সাথে বসেছি। হয় এবার এই মিটিং 158 জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না, ওই মিটিং 158 জন ছিল না, কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি, অধিকাংশই, যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্টগুলো করেছি, সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি। সার্জিস হচ্ছে জুলাই অধিকাংশের মতামতের ভিত্তিতে, এটাই আমার জানা ছিল, অধিকাংশের মতামতের ভিত্তিতে, অধিকাংশ সমন্বয়কের মতামতের ভিত্তিতে, মানে আপনারা একটা ভোটাভুটি করেছেন, তাই তো? না, ওইটা ভার্বালি, সেটাকে আমরা প্রথমত আমরা সবাই একসাথে বসেছি, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি প্রক্রিয়াটা কি হবে। ঠিক আছে, মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি, মানে ঘটনাটা হচ্ছে যে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাচনিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু না, আপনি নির্বাচিত হয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা একটা ভার্বাল, বাচনিক, সুন্দর একটা শব্দ। হ্যাঁ, আপনি নির্বাচিত হয়েছেন। আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ককে, না আপনিই ছিলেন শুধু? না, আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় না যে 3-4 জন দাঁড়াইছিল আহ্বায়ক পদে, কয়েকজন সদস্য সচিব পদে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছিল এরকম যে কাকে হইতে পারে, কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি, সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনায় আসছে। আর আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন, হাসান ভাই হওয়া উচিত না, অনেকে বলেছেন হাসান ভাই বেশিরভাগ